দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসি এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। আপনাকে আমি 3 বছর আগে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করেছিলাম, তখন 10টা ছিল, আজকে নতুন 10টা। এবং সেই ইয়াং জেনারেশন যারা, তারাই সেগুলো পাঠায়, আমি তাদের হয়ে প্রশ্নগুলো করি। শুরু করছি প্রথম প্রশ্ন। তারা জানতে চায় এই মুহূর্তে, অর্থাৎ যে ধরনের রাজনৈতিক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তারা আপনার কাছ থেকে জানতে চায় আপনার চোখে এই মুহূর্তে দেশে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যে কোনো একটির কথা যদি বলতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। গত কয়েকদিনের যে নানা চ্যালেঞ্জ, সেখান থেকে আপনার পাওয়া সবচেয়ে বড় লার্নিং কোনটা ছিল? আমার লার্নিং যে কোনো দেশে একটা ক্রাইসিস হয়, সেই ক্রাইসিস থেকে উত্তরণের পথগুলি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করতে হবে। টেম্পোরারি আপনার সলিউশন করতে গেলে হবে না। আপনার যখন এই প্রবলেমগুলি সলভ করতে হবে, আপনাকে লং টার্ম ভিশন রাখতে হবে যে ভবিষ্যতে এটা দিয়ে আমরা কীভাবে আরও এগিয়ে যেতে পারবো। আজকে সমাধান নেই, সমাধান যেন আরও ভবিষ্যতের জন্য ফল বয়ে আনে। তৃতীয় প্রশ্ন করতে চাই, একই ধরনের প্রশ্ন হয়তো। তারা জানতে চায়, এটা তো এক ধরনের ব্যবসায় আনসার্টেনিটি তৈরি করেছে এই পুরো রাজনৈতিক পট পরিবর্তনটা। তারা জানতে চায় ব্যবসায় অনিশ্চয়তা মোকাবেলা সবচেয়ে ভালো কৌশল কোনটি? আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে হবে, এবং আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে যে আমার এই সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলির বেস্ট পসিবল সলিউশন কী সেটা বের করতে হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে। ওকে, চতুর্থ প্রশ্ন। আপনি যখন নতুন কোনো বাজারে যান নিজের পণ্য বিক্রি করতে, সেখানে যাওয়ার আগে সবার আগে আপনি কি যাচাই করেন? আমি মার্কেটের ডিম্যান্ডটা কী, ধরেন যদি এক্সপোর্ট মার্কেট হয়, তারা কী ধরনের পণ্য আমদানি করে, কোন দেশ থেকে করে, সেই দেশ আর আমাদের দেশের মধ্যে কস্ট অফ ডুইং বা কস্ট কী হয়, এইটা অ্যানালাইসিস করে তখন আমরা বায়ার আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং দেখা যায় যে এতে হয়তো 2টা 4টা 5টা বায়ার করলে একটা হয়তো দেখা গেলো যে সাকসেসফুল হয়ে গেলাম। ওকে, পঞ্চম প্রশ্ন। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ টানতে সবার আগে কি করা উচিত? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, গ্যাস, বিদ্যুৎ, পোর্টের এই যে সমস্যাগুলি আছে, এটি ইমিডিয়েট সলভ করতে পারলে আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ আনতে পারবো। কারণ বাংলাদেশে কিন্তু অপার সম্ভাবনার একটা দেশ। এখানে ডোমেস্টিক কনজামশন আছে 18 কোটি লোক, সেখানে 18 কোটির মধ্যে প্রায় 25-30% পারচেজিং পাওয়ার হাই। তারপরে আমাদের গার্মেন্টস যে এক্সপোর্ট হচ্ছে, অন্য লেদার থেকে আরম্ভ করে একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলি কাজে লাগানো সম্ভব হয়। সেই জন্য আমি মনে করি যে আমাদের যদি লং টার্ম ভিশন থাকে এবং গভর্নমেন্টের সাপোর্টটা থাকে, যেটা আমরা প্রধান উপদেষ্টা আমাদের কাছ থেকে পেয়েছি, কারণ তার তো একটা বিরাট অ্যাডভান্টেজ রয়েছে, আন্তর্জাতিক পরিচিতি রয়েছে, সেই জায়গাটা কাজে লাগিয়ে আমার মনে হয় আমরা এফডিআই আনতে পারবো। কিন্তু আমাদের যে সমস্যাগুলি এখন রয়েছে সেটা ওভারকাম করতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। এটা যারা একেবারে ফ্রেশার, তাদের পক্ষ থেকে এই প্রশ্নটি এসেছে। তারা জানতে চায় যে কোনো কোম্পানিতে যখন নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়, তার কাছ থেকে পারফরমেন্স আদায় করে নেওয়ার সবচেয়ে সহজ স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কোম্পানির তরফ থেকে যদি বলি? সবচেয়ে করতে হবে টিম ওয়ার্কটা ডেভেলপ করতে হবে, একটা হিউম্যান নেচার হচ্ছে রেজিস্ট করা। নতুন কেউ আসলো, এক্সিস্টিং যারা আছে তাদেরকে সঠিক সেভাবে গ্রহণ করতে চায় না। সেই জায়গাটাকে কালচারটা চেঞ্জ করতে হবে যে হি ইজ অলসো টিম মেম্বার, এবং যারা বর্তমান রয়েছে তাদেরও কিন্তু সহনশীল হতে হবে যে আমরা একটা টিম, সে নতুন এসছে, আমরা পুরনো এসছে, তার মধ্যেও ভালো আইডিয়া থাকতে পারে, আবার আমাদের মধ্যে থাকতে পারে। সেই টিমওয়ার্কটা যদি ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু সেই কোম্পানি এবং সেই কর্মচারীরা সবাই কিন্তু উপকৃত হয়। তারা জানতে চায়, সপ্তম প্রশ্ন, আপনি আপনার ওয়ার্কফোর্সে নতুন লিডারশিপ কিভাবে তৈরি করেন? আমি দেখি আমার যে রিকোয়ারমেন্ট, ধরেন হিউম্যান রিসোর্স রিকোয়ারমেন্ট যেখানে যেটা আছে, আমরা প্রথমেই দেখি যে তার ট্যালেন্ট হান্ট করতে চেষ্টা করি। আমি যখন ইন্টারভিউ নেই, তখন আমি চিন্তা করি সে কতখানি পুঁথিগত বিদ্যা রয়েছে, কতখানি সে নতুনভাবে চিন্তা করতে পারে, কতখানি সে টেকনোলজির সাথে সম্পৃক্ত। দিস ওয়াল ইজ টেকনোলজিক্যাল। আপনার কম্পিউটার জানতে হবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আপনার এক্সেল জানতে হবে, অনেকগুলি জিনিস জানতে হবে। সেই জিনিসগুলি সে পারবে কিনা, বা যদি সম্পূর্ণ না পারে, তার মধ্যে সে মেধা আছে কিনা, বা তার মধ্যে আগ্রহ আছে কিনা সে জানা যায়, সেটা আমরা অ্যাসেস করে তখন আমরা কিন্তু রিক্রুটমেন্ট করি আর কি। পরের প্রশ্নে যেতে চাই। এটি একটু হয়তো আপনাকে পেছনে ফিরে যেতে হবে স্মৃতিতে। সেটি হচ্ছে যে এফবিসিসি প্রেসিডেন্ট হিসেবে পাওয়া আপনার সবচেয়ে বড় লার্নিং কি ছিল? আমার সবচেয়ে বড় লার্নিং ছিল যে আমি নিবেদিত হই, আমি
দেশের জন্যে ব্যবসায়ী সমাজে আমি যদি নিতে পারি, তাহলে আমি দেশকে কিছু দিতে পারি, সমাজকে কিছু দিতে, ব্যবসায়ীদের কিছু দিতে। এইটা আমি দেখেছি, আমি চেষ্টা করে নিজে প্র্যাকটিস করে, এবং আমি নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করি। আমি তখন অ্যাসেস করতে চেষ্টা করেছি যে আমার শক্তি কী, হোয়াট ইজ মাই স্ট্রেংথ, হোয়াট ইজ মাই উইকনেস। আমি চেষ্টা করি উইকনেসটাকে আমি কীভাবে স্ট্রেংথে পরিণত করতে পারি, সেইটা কিন্তু আমার কাছে সবচেয়ে বড় লার্নিং ছিল। ওকে, ফেয়ার এনাফ, এটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্সার যারা শুনছেন তাদের জন্য। পরের প্রশ্নে যেতে চাই, নতুন প্রজন্মের যারা ব্যবসায়ী তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? তাদের সবচেয়ে হলো প্রথম চিন্তা করতে হবে যে শর্ট টার্ম কোনো কিছু নাই, লং টার্ম There is no পরিশ্রম, shortcut. লং টার্ম করতে হবে। আজকে আরম্ভ করলাম, কালকেই বড় লোক হয়ে যাবো, কালকেই আমি গাড়ি কিনবো, কালকেই আমি একটা ফ্ল্যাট কিনবো, বা একটা পজিশনে আমি মানে দামি একটা রোলেক্স বা ইয়ে কিনবো, এগুলি না। আস্তে আস্তে আপনার যে কোনো মানুষ দেখেন সারা পৃথিবীতে যারা বড় হয়েছে তারা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। ধৈর্যটা থাকতে হবে, তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, তাদের মধ্যে নিবেদন হতে হবে যে আমি যে কাজটা করছি সেইটার প্রতি নিবেদিত হতে হবে। সেটাকে আমি কতখানি ভালো করতে পারি, কতখানি আমি মার্কেটেবল করতে পারি, কতখানি আমি অ্যাকসেপ্টেবল করতে পারি, তখন সাকসেস কিন্তু অটোমেটিক চলে আসবে। সাকসেসের পিছনে আমাদের দৌড়াতে, সাকসেস তখন মানুষের পিছনে দৌড়বে, তাকে পুশ করে নিয়ে যায়। আপনি পৃথিবীর যত লোক মানে আপনার উন্নতি করেছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়েছে, ধৈর্য সহকারে, একাগ্রভাবে। ফেইলিওর হতে পারে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। একটা ফেল করলাম বলে কালকে আমার সব উদ্যম হারিয়ে ফেলাম, সেটা না। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য মিস্টেক্স। ভুলের থেকে আপনাকে শিখতে হবে, শিখে এগিয়ে যেতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, এটাও একটু হাইপোথেটিক্যাল। তারা জানতে চায় যে আপনাকে যদি বিকল্প কোনো দেশে আপনার ব্যবসা নিয়ে যাওয়ার বা সেখানে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হয়, আপনি কোন দেশকে বেছে নেবেন? আমি যদি প্রশ্নটা বুঝে থাকি, প্রশ্নটা এমন কোনো দেশ যেখানে গিয়ে আপনার ব্যবসায়ী হিসেবে মনে হয়েছে যে এখানে ব্যবসা করতে পারলে ভালো হতো, সেখানকার প্রসেস, সেখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করেছে, এমন কোনো দেশ কি আছে? এটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আপনি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ব্যবসা করবেন, আপনাকে দেখতে হবে সেই দেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট কী, রেগুলেশন কী, সেখানে গভর্নমেন্ট কী, স্টেবল গভর্নমেন্ট আছে কিনা, সুনির্দিষ্ট নীতিমালা আছে কিনা। আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আপনার ক্যাপিটালটা একসময় ফেরত আনতে হবে, ডিভিডেন্ডটা ফেরত আনতে হবে। সেইখানকার অবকাঠামো কী, আপনি বিদ্যুৎ, গ্যাস, পোর্ট ফ্যাসিলিটি সব আছে কিনা। সেটা যে কোনো দেশ হতে পারে, যদি এই ফ্যাসিলিটি থাকে এবং সেখানে যদি অপরচুনিটি থাকে, সেই অপরচুনিটি হারনেস করার জন্য। আপনি এমন কোনো দেশ পাননি? না, এখন এখানে মোটামুটি সব কিছু আছে। না, এটা মিডল ইস্ট একটা ডেস্টিনেশন হতে পারে, কারণ মিডল ইস্টের এখন কিন্তু নন অয়েল ইকোনমির দিকে যাচ্ছে। আগে কিন্তু হোল মিডল ইস্ট ছিল অয়েল ইকোনমি, কিন্তু তারা বুঝতে পেরেছে যে অয়েল ইকোনমি দিয়ে সাস্টেন করতে পারে না, কারণ অয়েল ইজ এ রিজার্ভ, এটা একসময় এক্সস্ট করবে। সেই জন্য নন অয়েল ইনকাম মানে ইকোনমির দিকে যাচ্ছে। তো এই জায়গায় বেশ কিছু অপরচুনিটি সৃষ্টি হচ্ছে, সেই জায়গাগুলি হার্নেস করে দেখা যেতে পারে। ওকে, ফেয়ার এনাফ, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম।